আমরা পড়ছি ক্লাস 9 এর রেসপিরেশন বা শ্বসন চ্যাপ্টারের অংশ। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি অবাত শ্বসন এবং সন্ধান প্রক্রিয়া নিয়ে। আমরা আজকে শ্বসনের যে অন্যতম অংশ গ্লুকোজের জারণ, সেই গ্লুকোজের জারণ নিয়ে পড়ব। তো মনে রাখতে হবে, গ্লুকোজের জারণ যে পদ্ধতিগুলোতে ঘটে, যে ধাপগুলোতে ঘটে, সেটা মোট 4টে ধাপ আমরা দেখব। তার মধ্যে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ গ্লাইকোলাইসিসে যে উৎপন্ন পদার্থ পাইরুভিক অ্যাসিড তার জারণ, তৃতীয় ধাপ ক্রেবস চক্র এবং চতুর্থ ধাপ প্রান্তীয় শ্বসন। তো আমরা আজকে প্রধানত গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করব। তোমাদেরকে মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কিন্তু সবাত এবং অবাত এই দুটো শ্বসনেরই একটা কমন পর্যায়। অবাত শ্বসনের ক্ষেত্রেও গ্লাইকোলাইসিস ঘটে এবং সবাত শ্বসনের ক্ষেত্রেও ঘটে, অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সবাত এবং অবাত শ্বসনের একটা কমন পর্যায়। তো এক্ষেত্রেও গ্লাইকোলাইসিসকে অক্সিজেন নিরপেক্ষ বিক্রিয়া বলা হয় এবং সেক্ষেত্রে গ্লুকোজ থেকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে যেটা উৎপন্ন হয় সরাসরি, সেটা হলো পাইরুভিক অ্যাসিড। আমরা এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড দেখাচ্ছি। এর মাঝে মোট 10টা বিক্রিয়া আছে, 10টা ধাপ। সেই 10টি বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই পাইরুভিক অ্যাসিড এতক্ষণ বিক্রিয়াটা অক্সিজেন নিরপেক্ষ ছিল, সরাসরি অক্সিজেনের কোনো ব্যবহার নেই, কোনো প্রয়োজন নেই। এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীকালে অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটাইল কোয়ে অর্থাৎ অ্যাসিটাইল কোএনজাইম এ উৎপন্ন করে, যেটা ক্রেবস চক্রে প্রবেশ করে পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে। আবার কখনো কখনো এমনও হয় অক্সিজেনের অনুপস্থিতিতে, আমাদের পেশিকোষেও ঘটতে পারে, আবার যারা অবায়ুজীবী জীবকোষ তাদের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে সেটা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে পাইরুভিক অ্যাসিড কমন পর্যায়ে বললাম গ্লাইকোলাইসিস, সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এতটুকু আমাদের গ্লাইকোলাইসিস শেষ। তার পরবর্তী যে বিক্রিয়া সবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে, সেখান থেকে ক্রেবস চক্রে প্রবেশ করে অ্যাসিটাইল কোয়ে, এবং অবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে কি করে না ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এবং আমাদের পেশিকোষে যখন বায়ুজীবী জীবকোষে অক্সিজেনের অভাব ঘটে, তখন পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু অক্সিজেন আসা মাত্র বা অক্সিজেনের সঠিক যোগান পাওয়া মাত্র অক্সিজেনের উপস্থিতিতে আবার সেটা উৎপন্ন হয়ে যায় পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্রে প্রবেশ করে। এই যে পাইরুভিক অ্যাসিডের দুটো ধাপ আমরা দেখলাম। তো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে ক্রেবস চক্রে প্রবেশ করছে, সেটাকে আমরা বলছি অ্যারোবিক গ্লাইকোলাইসিস বা সবাত গ্লাইকোলাইসিস। এবং গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়ে অক্সিজেনের অনুপস্থিতি যখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে, তখন সেটাকে বলছি আমরা অ্যানঅ্যারোবিক গ্লাইকোলাইসিস বা অবাত গ্লাইকোলাইসিস। অর্থাৎ প্রকৃতপক্ষে গ্লাইকোলাইসিস অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে কি অনুপস্থিতিতে ঘটছে, বা বায়ুজীবী জীবকোষে স্বাভাবিক যখন পর্যায়ে ঘটে তখন সেটাকে সবাত গ্লাইকোলাইসিস বলি, অবায়ুজীবী জীবকোষে যখন ঘটে তখন সেটাকে অবাত গ্লাইকোলাইসিস বলি। এখন আমরা দেখব গ্লাইকোলাইসিস কাকে বলে। তাহলে শ্বসনের সময় যে রাসায়নিক বিক্রিয়ায়, একটু ডেফিনেশনটা একটু দেখো, একটু অন্যরকমভাবে বলা আছে। শ্বসনের সময় যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন নিরপেক্ষভাবে কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ ধাপে ধাপে ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, NADH প্লাস হাইড্রোজেন আয়ন, জল এবং এটিপিতে পরিণত হয়, তাকেই বলছি আমরা গ্লাইকোলাইসিস। তো এই ডেফিনেশনটার মধ্যে যে ছোট ছোট প্রশ্ন লুকিয়ে আছে একটু লক্ষ্য রাখতে হবে, যে গ্লাইকোলাইসিসে শুরু হচ্ছে কোন পদার্থ দিয়ে, অর্থাৎ শ্বসন বস্তু এখানে কি। তো গ্লাইকোলাইসিস শুরু হচ্ছে কোথায় এবং কি দিয়ে, কোষের কোথায় ঘটছে, কোষের সাইটোপ্লাজমে ঘটছে, এবং কি দিয়ে বিক্রিয়াটা শুরু হচ্ছে, গ্লুকোজ। অর্থাৎ গ্লাইকোলাইসিসের বিক্রিয়ার শুরুর যে পদার্থ সেটা হলো গ্লুকোজ। সেটা থেকে উৎপন্ন হচ্ছে কি, প্রধান যে প্রোডাক্ট সেটা হলো 2 অণু পাইরুভিক অ্যাসিড। 1 অণু গ্লুকোজ থেকে
পাচ্ছি আমি 2 অণু পাইরুভিক অ্যাসিড। আর কি পাচ্ছি? NADH এবং হাইড্রোজেন আয়ন, এরা ভেঙে এটিপি উৎপন্ন করে। ওই প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া যখন আমরা পড়বো তখন দেখব এই যে NADH উৎপন্ন হলো, এরা আবার এটিপিতে পরিণত হবে, জল এবং এটিপি। তো এই যে এখান থেকে আমরা ছোট্ট করে প্রশ্ন করতে পারি, যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষ উৎপন্ন পদার্থটির নাম কি? না পাইরুভিক অ্যাসিড এবং এটিপি। তো এক্ষেত্রে এই যে গ্লাইকোলাইসিসের যেটা বললাম, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, মাঝে মোট 10টা বিক্রিয়া আছে। তো গ্লুকোজ থেকে কিভাবে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, কোন কোন বিক্রিয়ার মাধ্যমে, সেই বিক্রিয়া পথটি 3 জন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন বা লক্ষ্য করেন। তাই তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসের আর একটা নাম EMP পাথওয়ে, EMP পথ বা EMP পাথওয়ে। EM এবং P 3 জন বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর। এমডেন, M ফর মেয়ারহফ, P ফর পারনেস। অর্থাৎ তোমাকে যদি বলা হয়, প্রশ্ন করা হয় EMP পথ বলতে কি বোঝো, তাহলে আমরা বলবো যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার যে 10টি ধাপ বা 10টি পর্যায়, সেটি প্রথম 3 জন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পারনেস প্রথম পর্যবেক্ষণ করেন বলে তাঁদের নাম অনুসারে গ্লাইকোলাইসিস পদ্ধতিকে বলা হয় EMP পথ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মন দিয়ে মনে রাখবে। এখন আমরা দেখব কিভাবে 10টি বিক্রিয়া বা 10টি যে ধাপ, সেই ধাপগুলো কি থেকে কি উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা দেখব। আমরা একটা শব্দ ছক তৈরি করে নিয়েছি আগে, যে শব্দ ছকটা আমরা দেখব, এবং তোমাদেরকে এই শব্দ ছকটা তৈরি করতে হবে। শব্দ ছকটা তৈরি করতে পারলেই তুমি বিক্রিয়াগুলো ব্যাখ্যা করতে পারবে, এবং সেখান থেকে ভেঙে ভেঙে প্রশ্ন হলে শব্দ ছক থেকে তোমরা লিখতে পারবে। তো আমরা প্রথমেই দেখব এই যে শব্দ ছকের মধ্যে আমরা বিক্রিয়া, কোষের মধ্যে ঘটা প্রতিটি জৈব রাসায়নিক বিক্রিয়ায় উৎসেচকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ উৎসেচকগুলো এক্ষেত্রে অনুঘটকের, জৈব অনুঘটক রূপে কাজ করে। তাই উৎসেচক ছাড়া কোনো বিক্রিয়া ঘটে না। মনে রাখবে, কোষের মধ্যে যত রকম জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে, প্রত্যেকটাতে উৎসেচক প্রয়োজন হয়, এবং উৎসেচকগুলোর আবার সক্রিয়তার জন্য কখনো কখনো কোফ্যাক্টর হিসাবে বিভিন্ন খনিজ আয়নগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এর আগেও এই কথা উল্লেখ করেছি আগের পূর্বের ভিডিওতে, যে শ্বসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে 2টো আয়ন, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই 2টো আয়ন আমাদের শ্বসন প্রক্রিয়াতে কাজে লাগে। আমরা এখানেই দেখতে পাবো ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আয়নের ভূমিকা। কিছু কিছু উৎসেচক এই আয়নগুলোর উপস্থিতি ছাড়া সক্রিয় হতে পারে না। তো আমরা প্রথমেই দেখব গ্লুকোজ। গ্লুকোজ বিক্রিয়ার শুরুতে কি হলো? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো। তো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হওয়ার অর্থে একটা ফসফেট ঢুকেছে। সেই ফসফেট দান করবে কে? না এটিপি। এটিপি, দেখো এটিপি প্রবেশ করলো, দিয়ে এডিপি রূপে বেরিয়ে গেল। লক্ষ্য রাখবে এগুলো, এটিপি বলতে ট্রাইফসফেট, এডিপি বলতে ডাইফসফেট। অর্থাৎ এর মধ্যে 3টে ফসফেট ছিল, এর মধ্যে 2টো ফসফেট। একটা ফসফেট কোথায় গেল? গ্লুকোজের সঙ্গে ট্যাগ হয়ে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করলো। এই 6 ফসফেট, 6 কথাটা কি না, আমরা গ্লুকোজের যে স্ট্রাকচার দেখছি 6 কার্বনযুক্ত স্ট্রাকচার, সেক্ষেত্রে আমরা জৈব রসায়ন যখন পড়বো তখন দেখতে পাবো এই কার্বনগুলোকে, এই কোণে কোণে 6টা কার্বন আছে, এই বেঞ্জিন বলা হয় এটাকে। তো এই কার্বনগুলো নাম্বারিং করা হয় 1 2 3 4 5 6 বলে। 6 নম্বর কার্বনের সঙ্গে ফসফেটটা যুক্ত হয়েছে বলে 6 কার্বন, 6 ফসফেট। মনে রাখতে হবে 6 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত হয়েছে, তাই 6 ফসফেট। তো তোমরা এটুকু মনে রাখো, এত ডিটেলসে যাওয়ার তোমাদের প্রয়োজন নেই, কারণ স্ট্রাকচারাল যে সংকেত, সেগুলো গঠনমূলক সংকেত আমাদের লিখতে হয় না। তাহলে গ্লুকোজ 6 ফসফেট। এক্ষেত্রে একটা এনজাইম কাজ করেছে, তোমাদের বইতে হয়তো এনজাইমগুলোর উল্লেখ থাকবে না, তবু মনে রাখতে পারলে খুব ভালো হয়। হেক্সাকাইনেজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যে বিক্রিয়া, সেখানে হেক্সাকাইনেজের উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে, এবং ম্যাগনেসিয়াম আয়ন সেখানে কোফ্যাক্টর হিসেবে, কো এনজাইম হিসেবে কাজ করে। গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হয়ে গেল কি না, গ্লুকোজ থেকে হয়ে গেল ফ্রুক্টোজ। ফসফেটটা যেখানে ছিল 6 নম্বর কার্বনের সঙ্গে। এদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজেরও স্ট্রাকচার প্রায় একই রকম।
গঠনমূলক সংকেত দেখলে প্রায় একই রকম 6 কার্বনযুক্ত, এটাও 6 কার্বনযুক্ত যৌগ। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো। সেখানে এই যে রূপ বদলালো, এই রূপ শুধুমাত্র অণুগুলোর সজ্জা পদ্ধতির একটু পরিবর্তন হলো। এই যে উৎসেচকগুলো শুধু সজ্জা পদ্ধতির পরিবর্তন করে তাদেরকে আইসোমারেজ বলা হয়। তাহলে আইসোমারেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়ে গেল ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপর দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। বিস বলতে ডাই, আগে ডাই ব্যবহার করা হতো, বাই বা ডাই দুটোর দুই অর্থে আর কি, দুটো ফসফেট। এই যে এখান থেকে 6 নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফেট ছিল, এখানে 1 নম্বর কার্বনের সঙ্গেও আর একটা ফসফেট যুক্ত হয়ে গেল, তাই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এটাও 6 কার্বনযুক্ত যৌগ। এই ফসফেটটা কে দিল, অর্থাৎ এখানেও একটা এটিপি প্রবেশ করে এডিপি রূপে বেরিয়ে গেল। দেখো এটিপি ফসফেট দান করে এডিপি রূপে বেরিয়ে গেল, অর্থাৎ দুই অণু এটিপি আমরা ব্যবহার করে ফেললাম প্রথমে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট 1,6 বিস ফসফেট পর্যন্ত। এক্ষেত্রেও একটা এনজাইম ফসফোহেক্সোকাইনেজ ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে, ম্যাগনেসিয়াম আয়ন এখানে কোফ্যাক্টর রূপে কাজ করে। ফসফোহেক্সোকাইনেজ উৎসেচকের সহায়তায় ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এইবার দেখো বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, এই ধাপটা। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট 6 কার্বনযুক্ত যৌগ। এই 6 কার্বনযুক্ত যৌগ ভেঙে দুটো 3 কার্বনযুক্ত যৌগতে পরিণত হয়। একটা হলো 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারালডিহাইড PGALD, এই এলটা একটু ছোট হাতে লিখলে ভালো হয়, 3-PGALD 3-ফসফোগ্লিসারালডিহাইড, এবং ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। কোথাও কোনো বইতে ডি দেখবে, কোথাও দেখবে ডাই, অর্থাৎ দুই বোঝায় আর কি। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই যে দুটো ফসফেট ছিল দুটো যৌগের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। একটা 3 নম্বর ফসফোগ্লিসারালডিহাইডের 3 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত আছে একটা ফসফেট, আর ডিএপি অর্থাৎ ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এখানেও একটা ফসফেট যুক্ত আছে। এই দুটো যৌগ কিন্তু 3 কার্বনযুক্ত, অর্থাৎ 6 কার্বনযুক্ত যে যৌগ সেটা ভেঙে দুটো 3 কার্বনযুক্ত যৌগে পরিণত হলো। কোন উৎসেচকের সহায়তায়? অ্যালডোলেজ। এই অ্যালডোলেজ উৎসেচকের সহায়তায় এই বিক্রিয়াটা ঘটলো। বারবার বলছি আবার তোমাদেরকে যে উৎসেচকগুলো তোমাদের বইতে হয়তো উল্লেখ নেই, উৎসেচক ছাড়াই শুধুমাত্র কি থেকে কি উৎপন্ন হলো এইগুলো লেখা আছে। তোমরা উৎসেচকটা মনে রাখতে পারলে আরো উত্তরের কোয়ালিটিটা ভালো হবে। নেক্সট দেখো, এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এই যে দুটো শাখায় বিভক্ত হয়ে গেল, এইদিকে আমরা বিক্রিয়াগুলো লিখেছি, এগুলো লিখিনি। তার মানে এই নয় যে এদিকে বিক্রিয়া ঘটে না, এদিকেও সেই একই বিক্রিয়া ঘটে। সেক্ষেত্রে কি হয় না, ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আবার আর একটা ধাপে 3-ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়, এবং তারপর আবার নিচের বিক্রিয়াগুলো একই ঘটে। তাই একই বিক্রিয়া দুবার না লিখে আমরা একবার লিখি। তোমরা পরীক্ষার খাতায় যদি শব্দ ছকের সাহায্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি বর্ণনা করো বলে, সেক্ষেত্রে তোমরাও একটি শাখাকেই টানবে, দুই দিকে লেখার প্রয়োজন হয় না। এক একটা উভমুখী চিহ্ন দিয়ে দেওয়ার অর্থ হলো এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আবার 3-ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়, সেখান থেকে নিচের বিক্রিয়াগুলো একই রকমভাবে ঘটতে থাকে। এবং এক্ষেত্রে আইসোমারেজ, এই যে রূপের পরিবর্তন ঘটায়, আইসোমারেজ উৎসেচক, যেমন গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, আইসোমারেজ উৎসেচকের উপস্থিতিতে শুধু রূপটা বদলিয়েছিল, ভিতরের অণুর গঠনগুলো সজ্জা পদ্ধতি বদলিয়েছিল। এক্ষেত্রেও ঠিক তাই, ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইডে রূপান্তরিত হয় এবং তারপর নিচের বিক্রিয়াগুলো ঘটতে থাকে। তো এই যে 3 কার্বনযুক্ত যৌগ 3-ফসফোগ্লিসারালডিহাইড, লক্ষ্য করো এক্ষেত্রে কি হলো এরপর না, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে তৈরি হলো, গ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। এক্ষেত্রে কি হলো না, ডিহাইড্রক্সিজিনেজ উৎসেচক, ডিহাইড্রক্সিজিনেজ উৎসেচকের সহায়তায় এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটলো, হাইড্রোজেন বেরিয়ে গেল, জারণ ঘটছে, হাইড্রোজেন বেরিয়ে গেল, কে নিয়ে গেল? NAD প্লাস আয়ন ঢুকে NADH প্লাস হাইড্রোজেন আয়ন রূপে এরা বাইরে বেরিয়ে গেল। এগুলো থেকে আবার শক্তি উৎপন্ন হবে, আমরা প্রান্তীয় শ্বসনে দেখব। তাহলে কি তৈরি হলো? 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর দেখো 1,3, এখানে একটা ফসফেট ঢুকেছে, দেখো লক্ষ্য করো, এখানে এটিপি ঢোকেনি ঠিকই, কিন্তু একটা অজৈব ফসফেট যুক্ত হয়েছে এই বিক্রিয়ায়, যে 3 নম্বর কার্বনের সঙ্গে ছিল 1 এবং 3 নম্বর কার্বন, দুটো কার্বনেই ফসফেট যৌগ একটা করে যুক্ত হয়েছে।
নেক্সট দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এইবার একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে। প্রথম আমরা এটিপি পেলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এতক্ষণ এটিপির ব্যবহার দেখেছি, এটিপি উৎপন্ন হয়নি সরাসরি, এটিপি উৎপন্নই শ্বসনের অন্যতম উদ্দেশ্য, শক্তি উৎপন্ন। সেই প্রথম এটিপি পেলাম কোথায় দেখো, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই বিক্রিয়াতে প্রথম এটিপি উৎপন্ন হলো। এডিপি ঢুকে এটিপি রূপে বেরিয়ে গেল। এখানে যে উৎসেচক কাজ করলো সেটা হলো গ্লিসারোকাইনেজ। গ্লিসারোকাইনেজ ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করলো এবং এক অণু এটিপি উৎপন্ন হলো। মনে রাখো, এক অণু এটিপি আমরা এখানে পেলাম। আবার দেখো 3-PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে শুধুমাত্র ফসফেটটা 3 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে সরে গেল, 2-PGA 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। বিশেষ কোনো পরিবর্তন নয়, শুধুমাত্র ফসফেটটার কার্বনের যে নাম্বার, সে 3 নম্বর কার্বন থেকে 2 নম্বর কার্বনে পৌঁছে গেল যে উৎসেচকের দ্বারা, তার নাম হলো মিউটেজ। মিউটেজ উৎসেচকের দ্বারা ফসফেট স্থানান্তরিত হলো একটা কার্বন থেকে আরেকটা কার্বনে। তারপর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এক অণু জল বাইরে বেরিয়ে গেল এনোলেজ উৎসেচকের উপস্থিতিতে। এনোলেজ উৎসেচক জল বাইরে বের করে দিয়ে উৎপন্ন করলো কি না 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এই 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পাইরুভেট কাইনেজ বা পাইরুভিক কাইনেজ উৎসেচকের সাহায্যে উৎপন্ন করলো পাইরুভিক অ্যাসিড এবং এক অণু এটিপি। দেখো আর এক অণু এটিপি পেয়ে গেলাম আমরা। এখানে পেয়েছিলাম এক অণু এটিপি, এখানে আর একটা। দুটো ধাপে আমরা এটিপি পেয়ে গেলাম। ধাপগুলো মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিসের কোন বিক্রিয়ায় প্রথম এটিপি উৎপন্ন হয় বললে তোমাকে এখান থেকে এখানে এই বিক্রিয়াটাকে লিখতে হবে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এডিপি থেকে এটিপি এবং উৎসেচকের নাম। ঠিক একইভাবে দ্বিতীয় অণু যে এটিপি সেখানে উৎপন্ন হয় কোথায় না 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভেট কাইনেজ বা পাইরুভিক অ্যাসিড কাইনেজ বা পাইরুভিক কাইনেজ যাই বলো, উৎসেচকের সহায়তায় এডিপি থেকে এটিপি উৎপন্ন হলো। এবার আমরা দেখব এই যে শেষে কি উৎপন্ন হলো, পাইরুভিক অ্যাসিড 3 কার্বন যুক্ত। এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। ঠিক এই চেনটা থেকে এখান থেকে ঠিক একইভাবে আর একটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম এবং এটিপি পেলাম। এখানে যেমন দুটো, এই চেনেও দুটো পাবো একইভাবে। মোট 4 অণু এটিপি। এই হিসাবটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে 2 অণু এটিপি এখানে, 2 অণু এখানে, মোট 4 অণু এটিপি পেলাম এবং এই বিক্রিয়াটার মতো এই বিক্রিয়া ঘটে বললাম। অর্থাৎ এখানে আমরা একটা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, এখানে একটা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, 2 অণু পাইরুভিক অ্যাসিড। এবার দেখো, লক্ষ্য করো, আমরা যখন বিক্রিয়া শুরু করেছিলাম গ্লুকোজ থেকে, তখন প্রথমে এক অণু এটিপি খরচ হয়েছে, এখানে এক অণু এটিপি খরচ হয়েছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে। আবার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এখানেও দেখো এক অণু এটিপি খরচ হয়েছে। তাহলে মোট আমরা যদি এটিপি গেইন বলি, কত লাভ হলো এটিপি গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত আসতে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট কত অণু এটিপি লাভ করলাম না 4 অণু এটিপি উৎপন্ন হয়েছে, তার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়েছে। অর্থাৎ লাভ হয়েছে আমাদের 2 অণু, কিন্তু উৎপন্ন হয়েছে 4 অণু। মাথায় রাখতে হবে। তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার এই যে পথ, সেখানে আমরা 2 অণু এটিপি পাই, লাভ হয় 2 অণু এটিপি এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড। এবং তার সাথে উৎপন্ন হয়, যদি প্রশ্নটা লক্ষ্য রাখতে হবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এই ইএমপি পাথওয়েতে মোট ক অণু এটিপি উৎপন্ন হয়, তার উত্তর হবে 4 অণু এটিপি উৎপন্ন হয়। মোট কত অণু এটিপি লাভ হয়, 2 অণু এটিপি লাভ হয়। মোট কয় অণু এটিপি খরচ হয়, 2 অণু এটিপি খরচ হয় বা ব্যবহৃত হয়। এই গেল আমাদের গ্লাইকোলাইসিস। এবার গ্লাইকোলাইসিসে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, এই পাইরুভিক অ্যাসিড আমাদের গ্লাইকোলাইসিসের যে পরবর্তী বিক্রিয়া, অর্থাৎ সবাত শ্বসনের ক্ষেত্রে গ্লুকোজের যে জারণ, সেই জারণে এর পরবর্তী ক্ষেত্রে কি হবে না পাইরুভিক অ্যাসিডের জারণ ঘটবে। পাইরুভিক অ্যাসিডের জারণ, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের অপসারণ হবে এবং এখান থেকে উৎপন্ন হবে অ্যাসিটাইল কোএ বলে, অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটাইল কোএ আমরা যেটা প্রথমে উল্লেখ করেছিলাম, সেই অ্যাসিটাইল কোএটা এবার ক্রেবস চক্রে প্রবেশ করবে। তো তোমাদের বইতে এই অ্যাসিটাইল কোএ থেকে ক্রেবস চক্রে প্রবেশ, এটার কোনো আলাদা বিক্রিয়ার উল্লেখ নেই। অর্থাৎ সরাসরি
আমাদের সরাসরি ক্রেবস চক্র শুরু হবে কিন্তু আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে, অর্থাৎ ক্রেবস চক্রের বিক্রিয়া যখন আমরা দেখব তখন পাইরুভিক অ্যাসিড থেকেই বিক্রিয়াটা শুরু হবে। তাই পাইরুভিক অ্যাসিডের জারণ বলে আলাদা কোনো বিক্রিয়া তোমরা দেখতে পাবে না, কিন্তু প্রকৃতপক্ষে পাইরুভিক অ্যাসিডের জারণের পরেই ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো শুরু হয়। আমরা যখন ক্রেবস চক্র পড়ব তখন সেটা ভালো করে উপলব্ধি করতে পারবো। আজকের এই পর্যন্তই, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, যে ক্ষেত্রে আমরা ক্রেবস চক্রের বিভিন্ন বিক্রিয়া নিয়ে আলোচনা করব।